আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে ডিটারমিনেশন অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা এই আইনস্টাইন ইকুয়েশন থেকে যে ডিটারমাইন করা যায় কিনা। তো আমরা একটা ইকুয়েশন জানি, ইকুয়েশনটা কি, যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে ইকুয়েশনটা জানি সেটা হচ্ছে এইচ নিউ সমান সমান কে ম্যাক্স প্লাস ফাই। এই ইকুয়েশনটা আমরা জানি, এটাকে আমরা বলি আইনস্টাইন ইকুয়েশন বা ফটো ইলেকট্রিক ইকুয়েশন। আচ্ছা, তো আমরা একটু আগে দেখলাম যে কে ম্যাক্স সমান সমান হচ্ছে ইভি নট। তাহলে আমরা এখন থেকে লিখতে পারি যে এইচ নিউ সমান সমান ইভি নট প্লাস ফাই, এরকম একটা জিনিস লিখতে পারি। আচ্ছা, তো সেখান থেকে যদি ইভি নট লিখতে চাই, যে কে ম্যাক্স এর মানটা বের করতে চাই, তো কে ম্যাক্স বা ইভি নট সমান সমান হবে এইচ নিউ মাইনাস ফাই। তো এখন চাইলে আমরা একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে এরকম, যে এই সমীকরণে উভয় পাশে ই দ্বারা ভাগ করে দিলাম। তো ই দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি হবে, ভি নট সমান সমান এইচ বাই ই ভি মাইনাস ফাইভ বাই ই, এরকম একটা অবস্থা তৈরি হবে। তো ওই 3 নাম্বার ইকুয়েশন যেটা হবে সেরকম একটা ইকুয়েশন তৈরি হবে। তো ওই 3 নাম্বার ইকুয়েশনটাকে 3 নাম্বার সমীকরণটাকে কার সমীকরণ বলা যায় ম্যাথমেটিক্যালি? এটাকে স্যার বিশ্লেষণ। এটা হচ্ছে যে ইসের সমীকরণ, মানে গামী ছাড়া যে ঢাল আছে ওই ঢালের সমীকরণ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিনি। মানে হচ্ছে ঢালের যে সমীকরণ ওটার মতো দেখা যাচ্ছে এটা, y equals to mx plus c বা y mx equal to minus c। mx plus c। আচ্ছা, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, যে সরলরেখাটা হচ্ছে একটা অ্যাক্সিসকে একটা বিন্দুতে সেট করবে। তো এরকম একটা সমীকরণ হচ্ছে এটা। তো তাহলে তো খুব ভালো, আমরা একটা ঢালের সমীকরণ পেয়ে গেছি। তার মানে এই ইকুয়েশন দিয়ে আমি যদি গ্রাফ আঁকি, গ্রাফটা হবে কি একটা সরলরেখা, তাই না? Okay. আচ্ছা, y is equal to mx plus c, যেখানে হচ্ছে এটা একটা অ্যাক্সিসকে সেট করবে, এরকম একটা হবে। তো এখানে আসলে কিসের কিসে কিসে গ্রাফ আঁকতে হবে? আমরা যদি পটেনশিয়াল ভার্সাস ফ্রিকোয়েন্সি গ্রাফ আঁকি তাহলে হচ্ছে এরকম একটা সমীকরণ পাওয়া যাবে। Okay. তো ব্যাপারটা হবে এরকম, যে আমরা এক্স অ্যাক্সিসে যদি ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন দেই আর ওয়াই অ্যাক্সিসে পটেনশিয়াল দেই, স্টপিং পটেনশিয়াল এর মান দেই, তাহলে আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য স্টপিং পটেনশিয়ালের মান কি হবে সেই সেটা যদি বসাই তাহলে একটা সরলরেখা পাওয়া যাবে। এবং সরলরেখাটা হবে এরকম, যে সেই সরলরেখাটা নেগেটিভ অ্যাক্সিসে ফাই বাই ই পয়েন্টে হচ্ছে সেট করবে। তার মানে এটা নর্মাল সরলরেখা, এটা যদি পজিটিভ হইতো, পজিটিভ হইলে এইদিকে সেট করতো, পজিটিভ হইলে ব্যাপারটা কি হইতো, পজিটিভ হইলে ব্যাপারটা এইদিকে সেট করতো, তাই না? জি স্যার, আচ্ছা, এখন যেহেতু নেগেটিভ, একের পজিটিভ সাইড। তো এটা যেহেতু নেগেটিভ, তার মানে কি হবে, এটা এখানে সেট করবে না, এটা সেট করবে নেগেটিভ একটা কোন একটা অ্যাক্সিসে। তাহলে এরকম একটা সমীকরণ হবে। আচ্ছা, এর বিভিন্ন মানের জন্য এরকম বিভিন্ন কিছু হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের সমীকরণটা হচ্ছে কি y is equal to mx minus c। আচ্ছা, এখানে mটা কি? ঢাল বা স্লোপ। mটা হচ্ছে ঢাল বা স্লোপ। ওকে, mটা হচ্ছে ঢাল বা স্লোপ। ওকে, তাহলে আমাদের এই সমীকরণে mটা কি আসবে, h বাই e, এটা হচ্ছে আমাদের m, তাই না? h বাই e, এটা হচ্ছে ঢাল বা স্লোপ। ওকে, আচ্ছা, সো স্লোপটা হবে h বাই e। আচ্ছা, আমি যদি এখানে একটা ট্যান থিটা আঁকি তাহলে ট্যান থিটার যে মান হবে সেটাকে আমি বলতে পারবো এটা হচ্ছে সেই স্লোপ আর কি। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যে বিন্দুতে সেট করবে সেটা কি হবে, ফাই বাই ই, সেটা হবে আমাদের ফাই বাই ই। ওকে, আর এইখানে যে পয়েন্টে সেট করবে সেটা আসলে কি হবে, সেটা হবে অ্যাকচুয়ালি ভি নট, মানে যেটা আমার স্টপিং শেষ ফ্রিকোয়েন্সি।
ওয়াই অ্যাক্সিসে যে পয়েন্টে সেট করবে সেটা হবে আমার 5/e, আর এক্স অ্যাক্সিসে যে পয়েন্টে সেট করবে সেটা হবে কি আমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। খেয়াল করে দেখো যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির সময় মানে ওরকম কোনো পটেনশিয়াল, মানে স্টপিং পটেনশিয়ালের তো ওরকম কোনো মান নাই, তাই না? স্টপিং পটেনশিয়ালে ওরকম কোনো মান থাকবে না। আমি যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পরিমাণ কিছু দেই তাহলে আর ওরকম কিছু থাকতেছে না। সো এই পয়েন্ট হবে আমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমার 5/e। ওকে, তো এখান থেকে আমরা এই গ্রাফ থেকে আমরা কয়েকটা জিনিস দেখতে পাই যে the x-intercept of the graph indicates the value of cutoff frequency বা threshold frequency. The y-intercept we will get the work function for a particular material. That means এটা হচ্ছে 5/e মানে কি, মানে কোন একটা ম্যাটেরিয়ালের জন্য আমার ওয়ার্ক ফাংশনের মান কত হবে সেই জিনিসটা আমরা আসলে পাবো। আর স্লোপটা পাচ্ছি কি, স্লোপটা পাচ্ছি h/e। সো h/e এই জিনিসটা যদি স্লোপ হয় তাহলে আমি কি বলতে পারি, h সমান সমান বলতে পারি স্লোপ ইনটু e। তাহলে আমি এই এই সরল রেখার একটা স্লোপ যদি আঁকি নরমালি আমরা নরমালি যেভাবে স্লোপ আঁকি, স্লোপ এঁকে সেই স্লোপের মান যদি বের করি, সেই স্লোপের মানের সাথে ই যদি গুণ করি তাহলে সেখান থেকে আমি কি পাবো, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মানটা পেয়ে যাব। জি স্যার। এবং সবসময় যেটা হবে যে এই স্লোপের মানটা এমনভাবে পরিবর্তিত হবে, দ্যাট মিনস এই বিসি আর এসির মান এমনভাবে পরিবর্তিত হবে যেন সবসময় রেশিওটা আসলে সেমই থাকবে, এবং যার কারণে প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মানটাও কিন্তু একটা কনস্ট্যান্ট মান, এটা কখনো আসলে চেঞ্জ হয় না। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? মেহেদী হাসান, তুমি হ্যান্ড রেজ করছো, কিছু জিজ্ঞেস করবা? স্যার আবার একটু বলে ভালো হতো, নেটওয়ার্কের প্রবলেম তো, বুঝতে পারিনি, শুনতে পারিনি। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি বের করতেছিলাম হচ্ছে ওই ফটো ইলেকট্রিক ইকুয়েশন থেকে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মানটা বের করার চেষ্টা করতেছিলাম। তো আমরা জানি ফটো ইলেকট্রিক ইকুয়েশনটা কি, যে এইচ নিউ সমান সমান কে ম্যাক্স প্লাস 5। তো কে ম্যাক্স এর জায়গায় স্টপিং পটেনশিয়ালের পরে যে আমরা জানি কে ম্যাক্স সমান সমান ইভি নট, সো সেখান থেকে আমরা লিখতে পারি এইচ নিউ সমান সমান ইভি নট প্লাস 5। সো ইভি নট জিনিসটা হবে কি, ইভি নট সমান সমান এইচ নিউ মাইনাস 5। তো এখন আমি এই সমীকরণ উভয় পাশে যদি ই দ্বারা ভাগ করে দিই তাহলে পাবো ভি নট সমান সমান এইচ বাই ই ভি নিউ মাইনাস 5/e। আচ্ছা, তো এখন আমি যদি ফ্রিকোয়েন্সি ভার্সাস স্টপিং পটেনশিয়ালের একটা গ্রাফ আঁকি, তো আমরা ওই ইকুয়েশন থেকে বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ হবে, যে সমীকরণটা এক্স বা ওয়াই অ্যাক্সিসে কোন একটা জায়গায় সেট করবে। তো যেহেতু এখানে মাইনাস আছে, সো এটা হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে সেট করবে আর কি। আচ্ছা, তো এই জন্য আমাদের এই গ্রাফে যদি আমরা মান বসাই আসলে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা হবে এরকম বা এরকম একটা গ্রাফ। তো সেই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি এখানে স্লোপটা হবে কি h/e। আচ্ছা, আর এটা ওয়াই অ্যাক্সিসে যে জায়গায় সেট করবে সেই জায়গাটা হবে হচ্ছে ওয়ার্ক ফাংশন, ওই পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য ওয়ার্ক ফাংশন পাবো আমরা সেই বিন্দুতে। আর এক্স অ্যাক্সিসে যে বিন্দুতে সেট করে সেই বিন্দুটা হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি ওই ম্যাটেরিয়ালের জন্য, ওই ম্যাটেরিয়ালের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি বা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের জন্য ইসের ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, একই কথা। তার মানে এই ফ্রিকোয়েন্সির চাইতে যদি কম ফ্রিকোয়েন্সি দেয়া হয় তাহলে কি হবে না, কোনো ধরনের ইলেকট্রন বের হবে না। আর এই ফ্রিকোয়েন্সির সাথে যদি বেশি ফ্রিকোয়েন্সি দেওয়া হয় তাহলে শুধুমাত্র ইলেকট্রন বের হবে। আচ্ছা, সো যেহেতু আমরা এইচ বাই ই সমান সমান স্লোপটা পেলাম, সো সেখান থেকে আমরা বলতে পারি এইচ সমান সমান হবে কি স্লোপ ইনটু ই। সো আমরা এই ইকুয়েশন থেকে যদি আমি একটা ঢাল আঁকি, সেই ঢালের মান যদি আমরা বের করি তাহলে এবং সেটার সাথে যদি ই এর মান গুণ করে দেই তাহলে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মানটা চলে আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই ঢালের মানটা এমন হবে যে সবসময় হচ্ছে সেমই হবে এবং তার সাথে গুণ করলে একটা সেম ভ্যালু আমরা সবসময় পাবো। দ্যাট মিনস প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যেটা একটা কনস্ট্যান্ট সেটা আমরা সবসময় সেমই পাবো। সো
কারো কনফিউশন থাকলে বলো কোনো জায়গায়। স্যার এদিকে -2/e এটা দিয়ে কি বোঝানো হয়েছে এখানে? -2 বা কি? y is equal to mx plus c, এরকম যদি হয় তাহলে সেই সমীকরণটা কেমন হয়? এরকম, তাই না? ওয়াই এক্সিস এ পজিটিভ সাইডকে সেট করে। আর যদি মাইনাস হয়, এই জায়গায় যদি মাইনাস হয় তখন কি হয়? এই পাশে সেট করে। এখন এইখানে মানে দুইটা ইকুয়েশন দেখানো হয়েছে, এইটাও হইতে পারে আবার এইটাও হইতে পারে, মানে যে কোনো একটা ইকুয়েশন দিলে, যে কোনো একটা সরলরেখা দিলেই হবে। এখানে দুইটা দেখানো হয়েছে জাস্ট। ও আচ্ছা, দুইটাই কারণে স্যার বুঝতে পারি না যে দুইটা কেন। আর কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এই ম্যাথটা কি আমরা করছিলাম? জি স্যার। ওকে, যদি এই জি ম্যাথটা স্যার। করে থাকি তাহলে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টটা শেষ। আচ্ছা, স্টপিং পটেনশিয়ালের ম্যাথটা করছিলাম। করছিলাম স্যার। জি স্যার, আমরা করছিলাম। আচ্ছা, ওকে, তাহলে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টটা শেষ। আমরা এখন হচ্ছে লাইটের আরেকটা ফেনোমেনা করব, সেই ফেনোমেনার নাম হচ্ছে কম্পটন ইফেক্ট। আচ্ছা, কম্পটন ইফেক্টটা কি? কম্পটন ইফেক্ট হচ্ছে এমন স্যার স্টপিং পটেনশিয়াল আর থ্রেশহোল্ড, সরি, স্যার স্টপিং পটেনশিয়ালটা একটু কি মানে মনে নেই আমার, যদি বলতেন। করে নিতে হবে। স্টপিং পটেনশিয়াল হচ্ছে সেই পটেনশিয়াল, সর্বনিম্ন যে পটেনশিয়াল, সর্বনিম্ন না, স্টপিং পটেনশিয়াল হচ্ছে সেই পটেনশিয়াল, হ্যাঁ মিনিমাম পটেনশিয়াল তুমি বলতে পারো, যে পটেনশিয়ালটা দিলে, যে পটেনশিয়ালের কারণে মানে ফটো ইলেকট্রিক ইমিশন প্রসেসটা স্টপ হয়ে যাবে। দ্যাট মিনস কোনো ধরনের ফটো ইমিশন আর হবে না। ফটো ইমিশন হবে, দ্যাট মিনস কোনো ধরনের কারেন্ট তৈরি হবে না ওইখানে। মানে ইলেকট্রন যেটা ইমিট হবে সেই ইলেকট্রনটা ক্যাথোড থেকে অ্যানোড পর্যন্ত আর যাবে না। তো যে পটেনশিয়ালটা দিলে এই অবস্থা তৈরি হয় সেই পটেনশিয়ালকে বলা হয় স্টপিং পটেনশিয়াল। আচ্ছা, আমরা আজকে দেখবো হচ্ছে কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্টটা হচ্ছে লাইটের একটা ফেনোমেনা, যে ফেনোমেনার সময় কি হয়, একটা ফোটনের সাথে একটা ইলেকট্রনের একটা কলিশন হয়। সো কম্পটন ইফেক্ট হচ্ছে সেই ফেনোমেনা যে ফেনোমেনার মধ্যে একটা কলিশন হবে, কার কার মধ্যে? একটা ফোটনের সাথে একটা ফ্রি ইলেকট্রন একটা কলিশন হবে। আচ্ছা, তো এই কলিশনটা মানে ফোটন আর ফ্রি ইলেকট্রন বা ফোটন বা কোন একটা ম্যাসিভ পার্টিকেলে কলিশন হইলে দুই টাইপের ঘটনা ঘটে। একটা হচ্ছে কম্পটন ইফেক্ট আর একটা হচ্ছে পেয়ার প্রোডাকশন। তো ফোটন আর ফ্রি ইলেকট্রনের সংঘর্ষের মধ্যে যেটা হয়, ফোটন তার কিছু পরিমাণ এনার্জি ফ্রি ইলেকট্রনটাকে দিয়ে দেয়। যেহেতু পার্শিয়ালি দিয়ে দেয়, এই জন্য এটা এই ঘটনাকে আমরা বলি কম্পটন ইফেক্ট। আর যদি এমন হইতো যে ফোটন ওই ম্যাসিভ পার্টিকেলটাকে সম্পূর্ণ এনার্জি দিয়ে দিচ্ছে, তখন অ্যাকচুয়ালি আর কম্পটন ইফেক্ট হয় না, তখন যেটা হয় সেটাকে আমরা পেয়ার প্রোডাকশন বলি। আচ্ছা, তো কম্পটন ইফেক্ট হচ্ছে একটা ফোটন আর একটা ফ্রি ইলেকট্রনের মধ্যে একটা কলিশন হবে। কলিশন হওয়ার ফলে আসলে কি হয়, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো একটা ফ্রি ইলেকট্রন কোন একটা জায়গায় রেস্ট অবস্থায় আছে, এই সময় একটা ফোটন এসে ওই ফ্রি ইলেকট্রনটাকে ধাক্কা দিল। তো ফ্রি ইলেকট্রনটা যেহেতু রেস্ট অবস্থায় ছিল, ওর এনার্জি ছিল জিরো, একই সাথে দ্যাট মিনস ওর কাইনেটিক এনার্জিও জিরো ছিল এবং ওর মোমেন্টামও জিরো ছিল। তো এর মধ্যে এসে ফোটনটা দিল ওকে ধাক্কা। ফোটনটা ধাক্কা দেওয়ার কারণে যেটা হবে, ফোটনের কিছু পরিমাণ এনার্জি ওই ফ্রি ইলেকট্রন পেয়ে যাবে। ফ্রি ইলেকট্রন যখন যেহেতু কিছু পরিমাণ এনার্জি পেয়ে যাবে, ফ্রি ইলেকট্রন ওই কাইনেটিক এনার্জি দিয়ে সে মানে সেখানে যেখানে ছিল সেখান থেকে একটা অ্যাঙ্গেল তৈরি করে একদিকে চলে যাবে। আচ্ছা, আর ফোটন স্বাভাবিকভাবে তার এনার্জি কমে গেছে, সে তার আরেকটা এনার্জি নিয়ে আরেক দিকে চলে যাবে। এবং ইনিশিয়ালি ফ্রি ইলেকট্রনের কোনো মোমেন্টাম ছিল না, সংঘর্ষের পরে ফ্রি ইলেকট্রনে একটা মোমেন্টাম তৈরি হবে, আর ফোটনের যে মোমেন্টাম ছিল সেই মোমেন্টামটা কমে যাবে স্বাভাবিকভাবে, যেহেতু সে এনার্জিও কমে গেছে। তো এই হচ্ছে ঘটনা। তো এইরকম ঘটনা যদি ঘটে সেই ঘটনাটাকে বলি আমরা কম্পটন ইফেক্ট। এবং দুইটা এই ফোটন আর ফ্রি ইলেকট্রন দুইটাই দুই দিকে চলে যায়, মানে দুই দিকেই তার একটা অ্যাঙ্গেল করে চলে যায়। আচ্ছা,
এই ঘটনার ফলে আসলে রেজাল্টটা কি হয়? রেজাল্টটা হয় এইরকম যে যে ইলেকট্রনে কোনো ধরনের কাইনেটিক এনার্জি ছিল না সেই ইলেকট্রনে কাইনেটিক এনার্জি বৃদ্ধি পায়, মানে সে একটা কাইনেটিক এনার্জি প্রাপ্ত হয়। আর ফোটনের ক্ষেত্রে কি হবে? ফোটনের ক্ষেত্রে তার এনার্জি কমে যাবে। আচ্ছা, ফোটনের এনার্জি কমে যাওয়া মানে কি? ফোটনের ওয়েভলেন্থ বেড়ে যাবে, তাই না? এনার্জির সাথে ওয়েভলেন্থের সম্পর্ক কেমন? ইনভার্সলি। বিপরীতমুখী। তার মানে ফোটনের ওয়েভলেন্থ বেড়ে যাবে। তার মানে তুমি চিন্তা করো, তুমি যদি আহ, কম ওয়েভলেন্থের একটা লাইট ফেলো তাহলে সেখান থেকে বেশি ওয়েভলেন্থের একটা লাইট পাবা। তার মানে তুমি যদি কম ওয়েভলেন্থের লাইট কি হতে পারে, ভায়োলেট হতে পারে। তো ভায়োলেট লাইট ফেলছিলা, তো একটা ফ্রি ইলেকট্রনের সাথে ধাক্কা খেয়ে সেই ভায়োলেট লাইটটা লাল লাইট হয়ে গেছে, হইতে পারে না? জি স্যার। ঠিক আছে। তো এই টাইপের ঘটনা যদি ঘটে তাহলে সেই ঘটনাকে আমরা বলি কম্পটন ইফেক্ট। দ্যাট মিনস ফোটন তার কিছু পরিমাণ এনার্জি ইলেকট্রনকে ট্রান্সফার করে দিবে। সো এরকম ট্রান্সফার, মানে কিছু পরিমাণ এনার্জি ট্রান্সফারের যে ঘটনাটা ফোটনের, সেটাকে বলি আমরা কম্পটন ইফেক্ট। আমার এই ইসের অবস্থা যদি খুব ভালো না, মানে আমার ল্যাপটপের অবস্থা খুব একটা ভালো না, মানে ইসের অবস্থা খারাপ, মানে স্পিকারের অবস্থা খারাপ, তারপর আমি তোমাদেরকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করি, ওইখানে অ্যাকচুয়ালি সাবটাইটেলের মতো আছে, সো সমস্যা হবে না মনে হয়। A long time ago, in a far, far land of metal, there was a kingdom of electrons. Photons, sir, photons. They are attacking. What? What photons? It's the photons, sir. It's the content, sir. Content scattering. Oh shit, we so dead. What should we do now? Someone please think of something. I think I got an idea. If we can somehow transfer all the momentum of incoming photon to somebody else, we can kill off the photon and then it will impact our kingdom. Are you saying you will sacrifice one of us to save this kingdom? I'll be honored to do so, but I gotta take a shit, I can do it. So what's the plan? Oh, wise one. Explain it to me. It's the momentum. Either we transfer all the momentum up to somebody and kill off the photon, or we can transfer only some of the momentum and let the photon get out. Either way, kingdom will be saved, but somebody gotta go. Okay, but you and me around here. Gotta go. But I gotta take a shit, Baba. Why don't you send this stupid old man out of here instead of me? It's his stupid idea. This is more or less what Compton scattering is. No, not really. Electrons don't have like this stuff, do they? So this Compton scattering is a collision between a photon and a loosely bound electron of an atom. After the collision, the photon is deflected to the scattering angle, say theta. It transfers some of its energy to the electron, and so the scattered photon has a longer wavelength than the incident one. Energy stays conserved throughout this process, as the energy lost by the photon appears in terms of momentum of the whole wave. Don't you send this stupid old man out of here instead of me? What Compton scatter or really and stuff. It is a collision between a photon and a আচ্ছা, তোমরা কি বুঝতে এখন একটু ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা আরো? জি স্যার। জি স্যার, ইজিলি আরো বুঝা গেছে। আচ্ছা, তো আমরা দেখো এখানে ব্যাপারটা কিন্তু একেবারে ক্লিয়ার এই ছবিটাতে, যে ফোটনটা আসলো, ফোটনটা এসে ইলেকট্রনটাকে একটা ধাক্কা দিছে, মানে ওই বয়স্ক লোকটা কিন্তু ওই কথাটা বলতেছিল যে আমরা দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে আমাদের টোটাল এনার্জিটা দিয়ে দিতে পারি, তাইলে ফোটনটা মারা যাবে। আদারওয়াইজ একটা কাজ করতে পারি, অল্প কিছু পরিমাণ এনার্জি দিয়ে ওটাকে রিফ্লেক্ট করে দিতে পারি। তো সেকেন্ডটাই করা হয়েছে অ্যাকচুয়ালি। ফোটনটা আসছে, দেখো ফোটনের এনার্জি ছিল ফুল, সেই ফুল এনার্জি নিয়ে সে আসছে, আসার পর দেন হচ্ছে ইলেকট্রনটা এদিকে চলে আসছে একটা অ্যাঙ্গেল তৈরি করে, সে কিছু পরিমাণে একটা এনার্জি পাইছে,
আর ফোটনটা তার এনার্জি হারায় আরেক দিকে চলে গেছে, একটা অ্যাঙ্গেল তৈরি করে। তো এই টাইপের ঘটনা যখন ঘটবে সেই ঘটনাটাকে আমরা বলি কম্পটন ইফেক্ট। স্যার এনার্জি লেভেলটা তো মানে যে ডিফার করে, মানে এমন তো না যে অর্ধেক এনার্জি দিবে। না না, অর্ধেক এমন না, এটা ডিফার করে, জি এটা স্যার, ঠিক দেখানো আছে। হচ্ছে। কিসের জন্য ঘুরতেছে? হারভেস্টিং? আচ্ছা, সো এটাকে আমরা বলবো কম্পটন। হারভেস্টিং কিসের? ওই চংমং বোধহয় ধাই মালাই সব নাকি? না, না। এটা আমি জানি না, মাকে জিজ্ঞাসা করলে বুঝতে এই পারবো। আসতে অনেক দাস। আচ্ছা, তো এক্স রে ফোটন যদি ইলেকট্রনের সাথে ধাক্কা খায় তাহলে কি হয়? স্ক্যাটার্ড ইলেকট্রন একদিকে চলে যায়, স্ক্যাটার্ড ফোটন আরেকদিকে চলে যায়। ওকে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা আর কি আরেকটা ঘটনা যেটা যেটা বলা হচ্ছিল সেটা আসলে পেয়ার প্রোডাকশন। পেয়ার প্রোডাকশনটা কি, যে যদি এরকম হয় যে যদি ফোটনটা এমন হইতো যে ফোটনের ম্যাক্সিমাম এনার্জি ওই ইলেকট্রনটা শোষণ করে ফেলতো, মানে অ্যাবজর্ব করে ফেলতো, তখন অ্যাকচুয়ালি কি হবে, মানে ফোটনের সম্পূর্ণ এনার্জি যদি ও শোষণ করে নেয় তখন কি হবে? আর এটা কি ফার্স্ট কন্ডিশনটা, ওই যে ওল্ড প্রোটনটা বলছিল? ওই যিনি বলছে তার ফার্স্ট কন্ডিশনটা। আচ্ছা, যদি সম্পূর্ণ এনার্জি দিয়ে দেয় তখন দাও একটা মিনিট চলো। ওকে, পেয়ার প্রোডাকশন হচ্ছে সেই ফেনোমেনা যখন হচ্ছে কি করবে, সম্পূর্ণ এনার্জি দিয়ে দিবে। তো সম্পূর্ণ এনার্জি যখন ফোটন ছেড়ে দিবে তখন যেটা হয় যে আমি যদি একটা হ্যাভি নিউক্লিয়াস থাকে ওরকম, যে একটা হ্যাভি নিউক্লিয়াসের মধ্যে হ্যাভি নিউক্লিয়াসের সাথে একটা ফোটনের সংঘর্ষ হচ্ছে এবং সংঘর্ষে ফোটনটার পুরো এনার্জিটাই দিয়ে দিল, তখন ওই হ্যাভি নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে একটা ইলেকট্রন তৈরি করে আর একটা পজিট্রন তৈরি করে। ঠিক আছে, একটা ইলেকট্রন তৈরি হবে, একটা পজিট্রন তৈরি হবে, আর ওই ইসের এনার্জি সব শেষ হয়ে গিয়ে ওই ফোটনটা থাকবে না। তো একটা জিনিস খেয়াল করে দেখো এখানে আসলে কি হচ্ছে, আমি এনার্জি থেকে ম্যাস পাচ্ছি, তাই না? আমি ফোটন তো এক ধরনের এনার্জি, তাই না? তো ফোটন হচ্ছে জি এক স্যার। ধরনের এনার্জি যেখানে কোনো ম্যাস নাই। ফোটনে কিন্তু একেবারে স্ট্যাটিক ম্যাস জিরো, তার মানে আমি কোনো ধরনের ম্যাস নাই, শুধুমাত্র এনার্জি। এনার্জি দিয়ে এই পাশে আমি একটা ম্যাস পাচ্ছি, কারণ আমি ওখানে ছিল শুধুমাত্র একটা নিউক্লিয়াস ছিল, সেখান থেকে আমি দুইটা জিনিস পাচ্ছি, একটা ইলেকট্রন পাচ্ছি, একটা পজিট্রন পেয়ার পাচ্ছি, মানে দুইটা জিনিস পাচ্ছি। দ্যাট মিনস একটা এলিমেন্টারি পার্টিকেল, যে কোনো একটা এলিমেন্টারি পার্টিকেল তৈরি হবে, তার হচ্ছে সাথে সাথে তার একটা অ্যান্টি পার্টিকেল তৈরি হবে, মানে একটা পার্টিকেল আর অ্যান্টি পার্টিকেল তৈরি হচ্ছে এই পেয়ার প্রোডাকশনের মাধ্যমে। তো এই জন্যই আসলে এই দুইটা জোড়ায় জোড়ায় তৈরি হয় বলেই আমরা যে পেয়ার প্রোডাকশন নামটা বলি। আচ্ছা স্যার একটা কোশ্চেন আছে স্যার। Sure. স্যার ছবিটা আগে চলে গেছে, তো একটু নিচে নামাবেন। ও আচ্ছা, ওটা তো কম্পনের ছবি ছিল। স্যার কম্পটন যেটা এখানে হচ্ছে, মানে প্রোটন যে এনার্জিটা দিচ্ছে, মানে ফার্স্ট যে টোটাল যে এনার্জিটা, সেটা তো তাহলে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুই ভাগে ভাগ হচ্ছে। তাহলে কি এই দুইটা এনার্জি আর টোটাল এনার্জি কি সমান হবে স্যার? হ্যাঁ, অবশ্যই সমান হবে। এই জিনিসটা আমরা সামনে দেখবো, আচ্ছা মানে আমরা এই দুইটা জিনিসই দেখবো, যে একটা কলিশনের আগে আর পরে টোটাল এনার্জি সমান হবে, একটা কলিশনের আগে পরে টোটাল মোমেন্টামও সমান হবে। এবং সেই দুইটা ইকুয়েশনকে বেস করে আমরা আসলে বের করব এই যে এইখানকার ফোটনের যে ওয়েভলেন্থটা চেঞ্জ হয়ে গেল না, জি স্যার। এই ওয়েভলেন্থ কত কি পরিমাণ চেঞ্জ হয়, মানে কত অ্যাঙ্গেলে পড়লে কত কি পরিমাণ ওয়েভলেন্থ চেঞ্জ হবে, সেই জিনিসটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। আর সেই ইকুয়েশনটা আমরা বের করব এই দুইটা থিমকে ইউজ করে, যে ওদের কলিশনের আগে আর পরে মোমেন্টাম আর হচ্ছে এনার্জি সমান ছিল। তো সেই ফর্মুলা মানে সেই ইকুয়েশনগুলো দিয়ে আমরা ওই ওয়েভলেন্থটা বের করব। আর এখন আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে পেয়ার প্রোডাকশন, যেখানে কি হবে, পেয়ার প্রোডাকশন এমন একটা ঘটনা যেখানে আমরা এনার্জি কনভার্ট হয়ে যায় ম্যাসে, এনার্জিটা ভরে বা পার্টিকেলে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা ফোটন যদি একটা হেভি নিউক্লিয়াসের সাথে ইন্টারেক্ট করে তখন হচ্ছে একটা ইলেকট্রন আর একটা পজিট্রন পেয়ার তৈরি হয়, সবসময় পেয়ার আকারে তৈরি হয়। সো এখানে সবসময় কি হলো, ইলেকট্রন হচ্ছে একটা পার্টিকেল আর ইলেকট্রনের ঠিক অ্যান্টি পার্টিকেল, মানে সবকিছুই এক, শুধুমাত্র চার্জটা ডিফারেন্ট, সেটাকে আমরা বলি পজিট্রন।
সো একটা ইলেকট্রন তৈরি হচ্ছে, একটা পজিট্রন তৈরি হচ্ছে, মানে একটা পার্টিকেল তৈরি হচ্ছে, একটা অ্যান্টি পার্টিকেল তৈরি হচ্ছে। তো অ্যাকচুয়ালি পজিট্রন তোমাদের মানে পেয়ার প্রোডাকশন আসলে তোমাদের সিলেবাসে নাই, আমি যেহেতু এই দুইটা সিমিলার জিনিস এই কারণে পড়াই আসলে। আচ্ছা, তো এইটার সাথে আরেকটা সিমিলার বলতে কাছাকাছি একটা ঘটনা আছে, যে দেখো এইখানে আমরা কি পাইলাম, যে এনার্জি দিয়ে ম্যাস পাইছি। আবার আইনস্টাইন উনি ওনার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে একটা ম্যাস এনার্জি রিলেশন আনছেন। সেই রিলেশনের মাধ্যমে আমরা উল্টা জিনিস পাই, যে যদি আমার কিছু পরিমাণ ম্যাস থাকে, সেই ম্যাস থেকে আমার এনার্জি পাওয়া সম্ভব। এবং সেটা কি পরিমাণ এনার্জি পাওয়া সম্ভব, সেটা হচ্ছে ই সমান সমান এমসি স্কোয়ার। ই হচ্ছে এনার্জি, এম হচ্ছে কোন একটা বস্তুর ভর, আর সি হচ্ছে লাইটের ভেলোসিটি। তার মানে কোন একটা মানে একটা যে কোনো একটা ভরের বস্তু থেকে কতটুকু পরিমাণ এনার্জি আমি পাইতে পারি, সেই ফর্মুলাই হচ্ছে এটা হচ্ছে ম্যাস এনার্জি রিলেশন, যেটা আইনস্টাইন দিয়েছেন। এবং এটা ঠিক উল্টা ঘটনা, যে আমি এক জায়গায় ম্যাস দিয়ে সেখান থেকে আবার এনার্জি ফেরত পাচ্ছি। সো এটা হচ্ছে ই সমান সমান এমসি স্কয়ার। তার মানে এখান থেকেও আসলে এই ঘটনাগুলো ব্যাখ্যা করা যায়, যে এটা দিয়ে আমরা শুরু করছিলাম, যে লাইটের আসলে ডুয়েল প্রপার্টি আছে, দুই ধরনের প্রপার্টি আছে। লাইট একই সাথে পার্টিকেল, বা লাইট একই সাথে ওয়েভ। তো যে কোনো কিছুই, মানে যে কোনো পার্টিকেলেরই আসলে ওয়েভ প্রপার্টি আছে, আবার যে কোনো ওয়েভেরই আবার পার্টিকেল প্রপার্টি আছে। সো এই জিনিসগুলো এইভাবেও ব্যাখ্যা করা যায়, যে যেহেতু এই ঘটনাগুলো ঘটতেছে। আচ্ছা, তো এখানে একটা ছোট্ট ম্যাথের মতো আছে, যে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট এর এতে কি পরিমাণ এনার্জি থাকবে, ক্যালকুলেট দ্য এনার্জি অফ 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। তো কারো কি 1 অ্যাটমিক ম্যাস ইউনিট কি এটা মনে আছে? পড়ছিল না এটা ইন্টারে? স্যার 1 ডাল্টন সমান 1 তাহলে দেওয়া 1.66 -27 কিছু। এটা মোস্ট প্রবাবলি ছিল এরকম, যে কার্বন 12 পরমাণু ভরে 1/12 কার্বন 1/12 অংশ। ঠিক জি আছে, স্যার। সেটাকে বলতো 1 অ্যাটমিক ইউনিট। আচ্ছা, তো সেটা ছিল 1.6। স্যার এটাকে স্যার 1 ডাল্টনও বলা হয়। মনে নাই আমার। আচ্ছা, সেটা ছিল 1.66 ইনটু 10⁻27 কেজি। তো এই পরিমাণকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করি, তাহলে সেটা হয় কত, ই সমান সমান এমসি স্কয়ার ইউজ করলে সেটা হবে 14.9 ইনটু 10⁻11 জুল। তো জুলকে আবার হচ্ছে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে। তো আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 ইনটু 10⁻19 জুল। তো ওই জুলকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করা হয়, তাহলে আলটিমেটলি সেটা আসে কত, 931 ইনটু 10⁻6 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এটাকে যদি মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করা হয়, তাহলে হবে কি 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, মানে এখানে কিন্তু খুব অল্প পরিমাণ একটু ম্যাস, সেখান থেকে বেশ ভালো পরিমাণ এনার্জি পাওয়া যায়। তো যদি তোমাদেরকে বলা হয় যে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট না করে কিলো ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে, তখন কি করবা? স্যার তখন সেটা এই যে 931.25 ইন্টু 10⁻³ হবে স্যার। 10⁻³ হবে। ওকে, খুবই সহজ জিনিস। স্যার 1000 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আবার কম্পটনে ফেরত আসি। অ্যাকচুয়ালি কম্পটন ইফেক্ট যখন ঘটে, তখন যে কলিশন হয়, কলিশনের আগে আর পরে যে কাহিনী হয়, সেই কাহিনীটা এই ছবির মধ্যে দেখানো হয়েছে। তো এই কাহিনীটা আমরা আজকে একটু খুব ভালো মতো পড়ার চেষ্টা করব। তোমাদের অন সাইটে পরীক্ষা হইলে এই ফিগারটা 100% পরীক্ষায় আসতো। আচ্ছা, দেখো এখানে কি হচ্ছে ব্যাপারটা, যে এইখানে একটা ইলেকট্রন বসেছিল, ফ্রি ইলেকট্রন। যে ইলেকট্রনের ভর হচ্ছে মোমেন্টাম হচ্ছে 0, এবং
সেখানকার ওই ইলেকট্রনের এনার্জি চাইলে বের করা যাবে, মানে কাইনেটিক এনার্জি না, বাট এমনিতে এনার্জি তো একটা আছে, সেটা হচ্ছে E সমান সমান mc স্কয়ার, এরকম একটা পরিমাণ এনার্জি ছিল। তো একটা ফোটন এদিক থেকে আসলো, তো যে ফোটনটা আসতেছে সেই ফোটনের এনার্জি ছিল এরকম E সমান সমান h নিউ, আর ফোটনের এনার্জি ছিল এরকম, আর ফোটনের কাইনেটিক মোমেন্টাম ছিল এরকম h নিউ বাই c। ঠিক আছে, এটা ছিল ফোটনের মোমেন্টাম p সমান সমান h নিউ বাই c, মানে p সমান সমান e বাই c। আর ফোটনের এনার্জি ছিল E সমান সমান h নিউ, আর এর পাশে যে ইলেকট্রনটা ছিল সেটা ছিল p সমান সমান 0, আর যে পরিমাণ এনার্জি ছিল সেটা E সমান সমান mc স্কয়ার। আচ্ছা, এই ছিল অবস্থা। তো মাঝখানে ওই ঘটনাটা ঘটলো, কলিশনটা হইলো, কলিশনের পরে কি হবে, দুইটা দুই দিকে চলে যাবে। ওকে, এইদিকে ধরলাম ফোটনটা চলে গেছে, সে একটা অ্যাঙ্গেল তৈরি করে গেছে, সেই অ্যাঙ্গেলকে ধরলাম থিটা। আর এইদিকে ইলেকট্রনটা চলে আসছে, সে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, সেটাকে ধরলাম ফাই। আচ্ছা, তো ফোটনের এনার্জি ছিল আগে E, সেটা যখন স্ক্যাটার্ড হয়ে যাবে তার এনার্জি হয়ে যাবে E প্রাইম, এনার্জি কমে গেছে, সেই E প্রাইম হবে h নিউ প্রাইম, p হবে কি, p হবে h নিউ প্রাইম বাই c। আর এটার ক্ষেত্রে এনার্জি কি হবে, এটার ক্ষেত্রে এনার্জি হবে E সমান সমান MEC4 p স্কয়ার c স্কয়ার, এরকম একটা এনার্জি হবে। আর এটার ক্ষেত্রে আগে মোমেন্টাম ছিল 0, এখন একটা মোমেন্টাম তৈরি হবে p সমান সমান p, এরকম একটা মোমেন্টাম তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, তো যেহেতু এখানে একটা অ্যাঙ্গেল করে ফোটনও চলে গেছে, অ্যাঙ্গেল করে ইলেকট্রনও চলে গেছে, তো আমরা এই মোমেন্টামের একটা ই বের করে দেখতে পারি, যে মানে এখানে মোমেন্টাম আসছে কত, p প্রাইম একটা নতুন মোমেন্টাম হয়েছে, এখানে pe একটা নতুন মোমেন্টাম হয়েছে। তো এই মোমেন্টামটা যেহেতু অ্যাঙ্গেল তৈরি করে গেছে, তার মানে এটার অনুভূমিক উপাংশ বা উলম্ব উপাংশ এইগুলো আমরা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো সেটা যদি আমি বের করি তাহলে কি হবে ব্যাপারটা, তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমার লম্ব আর এটা হচ্ছে ভূমি। এখন আমাকে বলো যে এই লম্বের মান কি হবে তাহলে, sin থিটা। sin থিটা, তাই না? তাহলে p sin থিটা, p এর মান হচ্ছে h নিউ প্রাইম sin থিটা, আর এই পাশে কি হবে তাহলে h নিউ প্রাইম cos থিটা। ওকে, আর এখানে হবে pe cos থিটা, আর এখানে হবে pe sin থিটা। ঠিক আছে, তো এই মোটামুটি একটা অবস্থা তৈরি হবে এই কলিশনে আগে আর পরে, আগের এনার্জি পরিমাণ আর পরে এনার্জি পরিমাণ, আগের মোমেন্টাম আর পরে মোমেন্টাম, আর পরে মোমেন্টামের হচ্ছে যদি আমি বিভাজন করি আনুভূমিক ও উলম্ব উপাংশ বের করি, তাহলে উপাংশগুলো হবে এরকম। ঠিক আছে, ফিগারটা বুঝতে পারছি সবাই? কোনো কনফিউশন আছে কারো? না স্যার। স্যার আবার একটু বলেন প্রথম থেকে, প্রথম দিয়ে একটু আর কি, এই যে স্পেসিফিকলি বলতে হবে, মানে প্রথম থেকে লাস্টে বুঝতে স্যার, লাস্টে ওই উপাংশ ভাগ বুঝতে মানে কোয়ালিশনের পর যখন ই যেটা লিখছে √m(e)(c)⁴ প্লাস p²c², এটা আচ্ছা আচ্ছা, এইটার আসলে একটা বড় টাইপের প্রমাণ আছে, এটা আমি বলতেছি। আচ্ছা, এখানে যে ব্যাপারটা ছিল যে ফার্স্টে জিরো মোমেন্টামের একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটাকে আমার একটা ফোটন এসে ধাক্কা দেয়, যে ফোটনের মোমেন্টাম ছিল p সমান সমান e বাই c বা h নিউ বাই c, এবং সেটা এনার্জি ছিল e সমান সমান h নিউ।
আচ্ছা, তো সেটা এসে যখন ধাক্কা দিল তখন অ্যাকচুয়ালি এখানে কি হবে, ফোটন কিছু পরিমাণ এনার্জি হারায় একদিকে চলে গেল আর ইলেকট্রন হচ্ছে একদিকে চলে আসে। আচ্ছা, তো ইলেকট্রনের এনার্জি চেঞ্জ হয়ে গেল, ইলেকট্রনের মোমেন্টামও চেঞ্জ হয়ে গেল, ইলেকট্রন একটা নতুন মোমেন্টাম পাইলো পিই, আর এইদিকে ফোটনের মোমেন্টামটা আগে আগে যাচ্ছিল এখন তার চেয়ে কমে যাবে। সো পি ছিল আগে এইচ নিউ বাই সি, এখন যেটা হয়েছে এইচ নিউ প্রাইম বাই সি, যেহেতু তার এনার্জিও কমে গেছে, এনার্জি আগে ছিল এইচ নিউ, এখন হয়ে গেছে এনার্জি এইচ নিউ প্রাইম, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে আমরা এখানে যে জিনিসটা বের করছি সেটা হচ্ছে এই দুইটার যে এ পাশে একটা মোমেন্টাম আর এ পাশে একটা মোমেন্টাম আছে, এই দুইটা মোমেন্টামে দুই ধরনের উপাংশ বের করছি, এদিকে অনবয়িক উপাংশ, এটা উলম্ব উপাংশ, এখানে অনবয়িক উপাংশ, এবার উলম্ব উপাংশ বের করছি। তো আমরা যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি তাহলে এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, আবার এটাকে আমরা লম্ব বলতে পারি, আর এই দুইটা হচ্ছে আমাদের অতিভুজ। সো এই লম্বটা কি হবে, এই অতিভুজের সাথে সাইন থিটা, তাহলে অতিভুজ হচ্ছে এইচ নিউ বাই সি, সরি এখানে এইচ নিউ বাই সি হবে, কিন্তু অতিভুজ হচ্ছে এইচ নিউ বাই সি সাইন থিটা, আর এখানে হবে এইচ নিউ বাই সি কস থিটা, আর এখানে যেহেতু অতিভুজ পিই তাহলে পিই কস থিটা আর পিই সাইন থিটা। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন রেশম যে কোশ্চেনটা করছে যে ই এনার্জি ই সমান সমান এম ই সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার কেমনে হয়েছে, দেখো এখানে যে কোনো একটা বস্তু, যে আমরা আইনস্টাইনের ইকুয়েশন থেকে, ম্যাস এনার্জি রিলেশন থেকে আমরা দেখলাম যে যে কোনো একটা বস্তু যদি ই থাকে, কি বলে ভর থাকে, তাহলে সেখানে কিছু পরিমাণ এনার্জি থাকবে। তো মানে একটা জিনিসের তার মানে একটা জিনিসের এনার্জি হয় দুই ধরনের, একটা হচ্ছে গতিতে থাকার কারণে তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি তৈরি হয়, আর আরেকটা হচ্ছে তার যেহেতু ভর আছে তার মধ্যে কিছু পরিমাণ এনার্জি তৈরি হবে। সো এই আগের যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা ছিল কি কারণে, যে তার যেহেতু একটা ভর আছে সেই ভরের কারণে তার মধ্যে একটা এনার্জি তৈরি হবে, সেটা হচ্ছে ই সমান সমান এমসি স্কয়ার। এখন এই ইলেকট্রনটা যেহেতু গতিতে চলে আসার কারণে তার মধ্যে একটা মোমেন্টাম তৈরি হবে, মোমেন্টাম তৈরি হওয়ার কারণে এর মধ্যে আরেকটা এনার্জি তৈরি হবে, সেই দুইটা এনার্জিকে যদি আমরা আসলে যোগ করি, এটার একটা কমপ্লেক্স একটা ই আছে। স্যার এই দুটো তো ভেক্টরিক্যালি যোগ হবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ ভেক্টরিক্যালি যোগ হবে। হ্যাঁ, ভেক্টরিক্যালি যোগ হবে অবশ্যই। সো যেহেতু এইটাকে যোগ করলে একটা কমপ্লেক্স কি বলে ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনের পরে জিনিসটা আসলে এইভাবে আসে যে ই সমান সমান এম ই, যেখানে এম হচ্ছে ওই বস্তুর ম্যাস বা ইলেকট্রনের ম্যাস, সি হচ্ছে লাইটের ভেলোসিটি, পি হচ্ছে ওই ইলেকট্রনের মোমেন্টাম, আর সি হচ্ছে লাইটের ভেলোসিটি। তো এটা আসলে ওই ফর্মুলাটা আসে। এবং তোমাদেরকে যদি কখনো এটা বলা হয় যে কোন একটা ইলেকট্রন বা কোন একটা সামথিং সে এত ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার ম্যাস বের করো, নর্মালি এই যে আইনস্টাইনের ইকুয়েশন যদি ই সমান সমান এমসি স্কয়ার ইউজ করো তাহলে ওই ম্যাথ হবে না, ঠিক আছে? মানে সিম্পলি যদি ই সমান সমান এমসি স্কয়ার অনেক সময় ইউজ করি না আমরা, যে কোন একটা বস্তু আছে এত ভরের বস্তু, সে এত ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তার ম্যাস বের করো, আমরা সিম্পলি ই সমান সমান এমসি স্কয়ার ইউজ করে ফেলি, ওইটা আসলে হয় না, হবে না ওই সূত্র ইউজ করলে। তখন অ্যাকচুয়ালি যে এই সূত্রটা ইউজ করতে হয়, ই সমান সমান এম ই সি টু দি পাওয়ার 4 পি স্কয়ার বাই সি স্কয়ার। তো তোমাদের কারো যদি ইন্টারেস্ট থাকে আমি চাইলে তোমাদেরকে এটা দেখাইতে পারবো বা এটা প্রোভাইড করতে পারবো যে এটা কোথায় আছে, তোমরা প্রমাণটা দেখতে পারবে। কিন্তু মানে আমাদের যেহেতু সিলেবাসে নাই, যার কারণে এটা ওইভাবে দেখানো হয় না আসলে। আচ্ছা হ্যাঁ স্যার দেখেন। হ্যাঁ স্যার কোন জায়গায় আছে? আমি তোমাদেরকে একটা বইয়ের নাম বলি, বা বইটার সফট কপি আমার কাছে আছে, আমি তোমাদেরকে দিতে পারবো। বইয়ের নাম হচ্ছে আর্থার বেজারের একটা বই আছে, কনসেপ্টস অফ মডার্ন ফিজিক্স, ওই বইতে পাবো, ঠিক আছে? ওকে, আমি তোমাদের গুগল ক্লাসে শেয়ার করে দেবো এই বইটা, ওই বইয়ে দেখবা এটা প্রমাণ দেয়া আছে। আচ্ছা, তো এই পর্যন্ত এই ফিগারটাতে কারো কোনো সমস্যা আছে? কোন একটা টার্ম বুঝো নাই বা ওইটা কিভাবে আসলে বুঝতে পারো না, এরকম কিছু?
আচ্ছা, এটাতে যদি সমস্যা না থাকে দেখো এই জিনিসটা আমরা দেখতেছিলাম যে এরকম একটা অবস্থা। তো এরপরে আমরা একটু খেয়াল করে দেখো যে এই কলিশনের আগে এনার্জি কি কি ছিল। এনার্জি ছিল এরকম যে এটার ক্ষেত্রে ছিল ই আর এখানে ছিল ই, মানে এইচ নিউ প্লাস হচ্ছে এম ই সি স্কয়ার, এটা ছিল এনার্জি। আর কলিশনের পরে এনার্জি কি হয়েছে, কলিশনের পরে এনার্জি হয়েছে এইচ নিউ প্রাইম আর হচ্ছে রুট ওভার এম ই সি টু দি পাওয়ার 4 পি স্কয়ার সি স্কয়ার, এই দুটা। তো আমরা যদি এই দুটার ইকুয়েশনটাকে একত্র করি, যে কলিশনের আগে মানে কনজারভেশন অফ এনার্জি যদি ইউজ করি, কনজারভেশন অফ এনার্জি ইউজ করে কলিশনের আগের এনার্জি কত আর কলিশনের পরে এনার্জি কত, এই দুটাকে যদি যোগ করি, আরেকটা কাজ করতে পারি যে কলিশনের আগে কনজারভেশন অফ মোমেন্টাম যদি আমরা ইউজ করি, কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করে কলিশনের আগের মোমেন্টাম কত আর কলিশনের পরে মোমেন্টাম কত। কলিশনের আগে শুধুমাত্র ফোটনের মোমেন্টাম ছিল আর ইলেকট্রনের কোনো মোমেন্টাম ছিল না, আর সেই ফোটনের মোমেন্টামটাই দুই ভাগ হয়ে যাবে। একটা হবে কিভাবে, যে একটা হবে পিই কস থিটা আর পিই সাইন থিটা, মানে এই বরাবর ডিরেকশনে যদি আমরা চিন্তা করি এই পিটা দুইটা ভাগে হয়ে যাবে, একটা হচ্ছে পি কস থিটা আর পি কস ফাই, এরকম দুইটা ভাগ হয়ে যাবে। মানে পিটা হচ্ছে আমার ফোটনের মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম, আর পিই কস ফাই এটা হচ্ছে ইলেকট্রনের মোমেন্টাম, অনুভূমিক মোমেন্টাম, আর পি প্রাইম কস থিটা এটা হচ্ছে ফোটনের স্ক্যাটার্ড মোমেন্টাম। ওকে, আচ্ছা, আর পারপেন্ডিকুলার দিকে কি হবে, শুরুর দিকে পারপেন্ডিকুলার দিকে কোনো মোমেন্টাম ছিল না, আর পরবর্তীতে পারপেন্ডিকুলারই মোমেন্টাম কার কার হয়েছে, একটা ফোটনের হয়েছে একটা ইলেকট্রনের হয়েছে। এখানে দেখো ফোটনের একটা মোমেন্টাম হয়েছে পারপেন্ডিকুলার আর ইলেকট্রনের একটা মোমেন্টাম হয়েছে পারপেন্ডিকুলার। একটা হচ্ছে পি প্রাইম সাইন থিটা আর একটা হচ্ছে পি প্রাইম পি সাইন ফাই। এবং দেখো একটা আরেকটা বিপরীতমুখী, যেহেতু একটা বিপরীতমুখী, সো একটা থেকে আরেকটা আমরা বিয়োগ করতে পারবো। দ্যাট মিন্স এই দুটো আসলে সমান হবে। এই দুটো সমান হওয়ার কারণেই আসলে ইনিশিয়ালি এই দুটো শূন্য ছিল। সো এখান থেকে আসলে একটা রিগোরাস একটা ক্যালকুলেশন আছে, যেহেতু অনলাইনে এই ক্যালকুলেশন আসলে করায় আসলে কোনো লাভ নাই ওভাবে, বা তোমাদের পরীক্ষায় ওরকম আসার কোনো সম্ভাবনা তো নাই। সো এই ক্যালকুলেশনটা আমরা যাব না ওরকম, আমরা শুধুমাত্র ফাইনালি ইকুয়েশনের দিকে যাব, যে ফাইনালি আমরা আসলে এখান থেকে যে জিনিসটা বের করি সেটা হচ্ছে কি, যে আমাদের ওই আমি বলতেছিলাম যে আমরা যে ফোটনটা করতেছি, ইনসিডেন্ট যে ফোটন আছে সেই ইনসিডেন্ট ফোটনে ওয়েভলেন্থটা ইনক্রিজ হয়। তো ওয়েভলেন্থটা কতটুকু ইনক্রিজ হয় বা স্ক্যাটার্ড ওয়েভলেন্থটা আসলে কত হবে বা স্ক্যাটার্ড ফোটনের ওয়েভলেন্থ কত হবে, সেই জিনিসটা আমরা আসলে বের করার চেষ্টা করব। এবং সেটাই হচ্ছে আমার ল্যামডা প্রাইম। ল্যামডা প্রাইম হচ্ছে স্ক্যাটার্ড ফোটনের ওয়েভলেন্থ। সো ল্যামডা প্রাইম সমান সমান হবে ল্যামডা প্লাস এইচ বাই এম ই সি 1 মাইনাস কস থিটা, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এম ই হচ্ছে ইলেকট্রনের ম্যাস, সি হচ্ছে লাইটের ভেলোসিটি, আর কস থিটা হচ্ছে ফোটন যে অ্যাঙ্গেলে, দেখো কস থিটা হচ্ছে কি, কস থিটা হচ্ছে ফোটন যে অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। তার মানে আমাকে এখন একটু বলো যে এই স্ক্যাটার্ড ফোটনের ওয়েভলেন্থটা কিসের উপর ডিপেন্ড করবে? স্যার এনার্জি? না, এটা শুধুমাত্র ডিপেন্ড করবে এই থিটার উপর, cos থিটার উপর। আর সব কিন্তু যে অ্যাঙ্গেলটা বেশি হলে, হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেল বেশি স্যার হলে একটা বেশি কোশ্চেন হবে। আছে স্যার। কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ বলো। একটা জিনিস বুঝতে পারিনি স্যার, যে ল্যামডার যে মানটা, হুম। এটা হচ্ছে মানে ইনিশিয়ালি যেই মানে প্রথমে যে প্রোটনটা ছিল যেটাকে থ্রো করা হয়েছে, সেটার জন্য তো আলাদা একটা মানে তরঙ্গ দৈর্ঘ্য তো ছিলই, হ্যাঁ ল্যামডা ছিল। হ্যাঁ তারপরে তো সেটা দুই ভাগে মানে ভাগ হয়ে গেছে, প্রোটনের একটা আলাদা হয়ে গেছে, ইলেকট্রনের একটা মানে তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হয়ে গেছে। না ইলেকট্রনের তো মানে আমরা ইনিশিয়ালি যদিও সবার ডুয়াল প্রপার্টি আছে, কিন্তু ইলেকট্রনের তো কোনো ধরবো না আমরা, মানে ইলেকট্রনের কোনো তরঙ্গ ধরবো আছে সেটা বলবো না, ইলেকট্রন স্ট্রেট লাইন ভাবে যাবে। ঠিক আছে। আমরা যেটা বলবো যে ফোটন যেটা আছে, ফোটনের এনার্জিটা কমে গেছে, হ্যাঁ,
ফোটনে কি হয়েছে, ফোটনের যে এনার্জি এনার্জি ছিল কমে গেছে বাট ওর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে। তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে। সো আমরা ফোটনের ওই তরঙ্গ দৈর্ঘ্যটাই শুধু বের করব। কারণ ইলেকট্রনের ও এনার্জি পাওয়ার কারণে ওর মধ্যে যে একটা তরঙ্গ দৈর্ঘ্য আসছে কিনা জি সেটা নিয়ে স্যার। আমরা আসলে ডিসকাস করব না। আচ্ছা ঠিক আছে, মানে এইখানকার যে তরঙ্গ দৈর্ঘ্য তো আসলে ওইভাবে দুই ভাগে ভাগ হয় না, যে ওর তরঙ্গ দৈর্ঘ্য তার ওইভাবে নিবে না, ওরকম কিছু না। যেটা হচ্ছে যেটা এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্য একটা আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। জি সো স্যার। এনার্জি বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কমে যায়, এনার্জি কমলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। সো যেহেতু ফোটনের এনার্জি কমে গেছে তার মানে কি তার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। সো তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু বাড়ছে সেটাই আসলে এইটুকু, h/m/e/c 1 মানে আমরা cos শুধু θ। ফোটনটা মানে ক্যালকুলেট করব। হ্যাঁ, আমরা শুধু ফোটনটা জি ক্যালকুলেট স্যার। করব। আর ইলেকট্রনের ক্ষেত্রে আমরা ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা ক্যালকুলেট করব। যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কত হয়েছে, মানে শুরুতে তো কাইনেটিক এনার্জি ছিল না, তাহলে ওর কাইনেটিক এনার্জি কত হয়েছে সেটা আমরা বের করব ইলেকট্রনের ক্ষেত্রে। জি স্যার, বুঝতে পারছি। আর এই ক্যালকুলেশনটা যদি কারো নিজে থেকে একটু করার ইচ্ছা থাকে তোমরা একটু বাসায় চেষ্টা করো। এখানে আমি জাস্ট বলে দেই যে ফার্স্টে কনজারভেশন অফ এনার্জির জন্য একটা সূত্র ইউজ করছে, আর কনজারভেশন অফ মোমেন্টামের জন্য একটা সূত্র ইউজ করছে। এই দুইটা সূত্রকে পরবর্তীতে স্কোয়ার করে যোগ করছে, যোগ করলে এরকম একটা সমীকরণ আসে। তারপর আইনস্টাইনের যে রিলেশন আছে, ওই যে আমরা আইনস্টাইনের আমরা নর্মাল রিলেশন জানি E = mc স্কোয়ার, তাই না? তো আইনস্টাইনের একটা কারেকশন আছে, এই এই রিলেশনে একটা কারেকশন আছে, সেইখানে যে পি মানে ওই হিসেবে ব্যাপারটা নিয়ে আসে, কি বলে মোমেন্টামের ব্যাপারটা নিয়ে মোমেন্টাম। আসে। তো সেটা যদি নিয়ে আসে তাহলে যে ইকুয়েশনটা হয় E স্কয়ার সমান সমান mec স্কয়ার প্লাস p স্কয়ার c স্কয়ার, যেটা অ্যাকচুয়ালি যে আমি এখানে দেখাইছিলাম, যে এই যে এখানটাতে যেটা দেখাইছিলাম, তার মানে এইটাকে যদি আমি স্কয়ার করি তাইলে যে ইকুয়েশনটা আসবে, সেই ইকুয়েশনে যদি আমি এই উপরের সমীকরণের গুলা বসায় দিলে আস্তে আস্তে এখান থেকে আসলে এই জিনিসটা চলে আসে, এই ইকুয়েশনটা চলে আসে। সো বাসায় তোমাদের কারো যদি নিজে থেকে করার ইচ্ছা থাকে এই ক্যালকুলেশন করলে তোমাদের মানে ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের স্কিল ডেভেলপ হবে, তোমরা নিজেরা একটু করতে পারো। যে লাইনটাতে আটকে যাও আমাকে একটু পার্সোনালি নক দিও, আমি তোমাকে তখন বলে দেবো, ঠিক আছে? বা আমি ওই প্রবলেমটা সলভ করে দেবো তখন। মানে আমি সবার জন্য এটা আসলে রিকমেন্ড করতেছি, যাদের ইচ্ছা আছে ইন্টারেস্ট আছে তারা নিজেরা একটু চেষ্টা করতে পারো, আর প্রবলেম হলে আমাকে বলবে। তো এই ফর্মুলা দিয়ে আমরা লাস্ট যে ফর্মুলা দিলাম, এই ফর্মুলা দিয়ে আমাদের আসলে ম্যাথ করতে হবে। তো এরকম একটা ম্যাথ যদি আমি তোমাদেরকে দেখাই, যে এখানে দেয়া আছে এক্স-রেস অফ wavelength 0.24 nanometer are Compton scattered. The scattered beam is observed at an angle of 60 degree relative to the incident beam. Find the wavelength of the scattered X-rays. 0.24 nanometer একটা ওয়েভ এক্স-রে কে আমি যদি কম্পটন স্ক্যাটার্ড হয় এবং স্ক্যাটার্ড বিমটা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে অবজার্ভ করা হয়, যেটা মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ওইটার ওয়েভলেন্থ কত হবে, স্ক্যাটার্ড এক্সেস ওয়েভলেন্থে কত হবে। কিভাবে বের করবো আমরা? ওই ফর্মুলাটা ইউজ করব, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান সমান h/mec 1 - cos θ। ল্যামডার মান কত? 0.24 ন্যানোমিটার, মানে 0.24 × 10⁻⁹। এইচ তো জানি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.63 × 10⁻34। এমই তো কত? এমই হচ্ছে ইলেকট্রনের ভর, 9.1 × 10⁻31। সি হচ্ছে 3 × 10⁸। 1 - cos θ, থিটা হচ্ছে 60 ডিগ্রি। ম্যাথ কিন্তু খুবই সহজ, মানে এক লাইনের একটা ফর্মুলা, সেই ফর্মুলাতে একটা জিনিস থাকবে না, বাকি সব জিনিস থাকবে, সেটা বের করো। খুবই সহজ ম্যাথ, কিন্তু যেটা হয় আমার এক্সপিরিয়েন্স যেটা দেখে যে স্টুডেন্টদের সব ঠিক আছে, অ্যান্সার ভুল হয়ে গেছে। কারণ সবাই যেটা করে ক্যালকুলেটরের মধ্যে একেবারে ফার্স্ট টু লাস্ট সবগুলো বসায় ক্যালকুলেট করে, অ্যান্সার আসে ভুল। এবং এই ম্যাথগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ টাইপের ম্যাথ, মানে খুবই সেন্সিটিভ ক্যালকুলেশন হয়। যেমন এটার অ্যান্সার হবে, এটা যদি খুব সুন্দর করে করতে পারে তার অ্যান্সার হবে 0.2424, মানে ওয়েভলেন্থ বাড়বে শুধুমাত্র 0.0024 ন্যানোমিটার, এতটুকু, মানে এত অল্প ওয়েভলেন্থ বাড়বে।
যারা মোটামুটি ভাবে করবে তাদের অ্যান্সার আসবে 0.2412। আর অনেকের যারা মোবাইলে করবে এই ক্যালকুলেশনটা, মোবাইলে করবে বা একসাথে করার চেষ্টা করবে, ওদের অ্যান্সার আসবে 0.24। আর তুমি চিন্তা করো, যদি স্ক্যাটার্ড এক্স এর ওয়েভলেন্থ আসে 0.24 ন্যানোমিটার, তাহলে কি আর ম্যাথটা হইলো? না স্যার, স্যার এটা অনেক সময় আবার না স্যার, উপর নিচে একসাথে স্যার জিরো হয়ে যায় স্যার অনেক সময়। 0.24 যদি দিতে হবে স্যার, যেটা আমার আগে ছিল সেটাই পরে হয়ে গেল। এটাই হয়ে গেল না, তো তার মানে অ্যান্সার হইলো না। সো এই ক্যালকুলেশন গুলো খুব মানে খুব সাবধানে করতে হবে, ক্যালকুলেটর দিয়ে করতে হবে, ভেঙে ভেঙে করতে হবে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভেঙে ভেঙে করতে হবে। এবং এরকম করা যাবে না, ধরো আসছে 0.7676, তো তুমি 0.7 নিলা আর বাকিটুকু নিলা না, ওইটা করা যাবে না, সবগুলা ডিজিট নিতে হবে। আর আর এখানে মিনিমাম 3টা নিলে হবে তো স্যার না? এখানে দেখো, এখানে কয়টা ডিজিট দেওয়া আছে, 1 2 3 4, চারটা না? তার মানে তোমার সব জায়গায় কমপক্ষে 4টা করে নিতে হবে, বুঝতে পারছো? এবং সবসময় এই জিনিসটা খেয়াল করবা যে তোমার যে ম্যাথ দেয়া আছে সেই ম্যাথে কতগুলা ডিজিট দেয়া আছে। তোমার ম্যাথে যে কয়টা ডিজিট দেয়া থাকবে সবগুলো নিতে হবে। যদি ওই যে এখানে 0 0 দিছে, দেখে মনে হচ্ছে 0 0 তো কোনো দাম নাই, কিন্তু 0 0 দিছে এখানে এই কারণে, যে কারণ হচ্ছে এখানে এই ম্যাথে 4টা ডিজিট নিয়ে তোমার কাজ করতে হবে। সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে এখানে 4টা। আমাদের একটা স্যার ছিল ইউনিভার্সিটিতে, উনি এই কাজগুলা করতো। এরকম কোন একটা জিনিসের পরে 0 0 দিয়ে রাখতো, ওগুলো এত সেন্সিটিভ জিনিসও না, তারপরে উনি দিয়ে রাখতো। নিউটনস ল দিয়ে যদি ম্যাথ করতে দেয়, সেখানে উনি এরকম সিগনিফিকেন্ট ফিগার দিবে, এরকম যে কোন এক জায়গায় ফোর্সের পরিমাণ হচ্ছে 55.0000 নিউটন, উনি এভাবে দিবে। তো কেউ যদি ডিরেক্ট 55 দিয়ে ম্যাথ করে এবং সেক্ষেত্রে এবং ধরো কারো অ্যান্সার আসছে, ফাইনালি কারো অ্যান্সার আসছে এরকম যে অ্যাক্সিলারেশন হচ্ছে 24 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু ওই স্যারের মতে অ্যান্সার লিখতে হবে 24.0000 মিটার পার সেকেন্ড। দূরে দূরে খাইতে চলে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। যে প্রপার্টি ওগুলো তো খাওয়ার জায়গার অভাব আছে মানে। আচ্ছা, অনেক দাস, অনেক দাস, আচ্ছা, সো ম্যাথটা কি তোমরা একটু চেষ্টা করবা সবাই? জি স্যার, এখন করি। হ্যাঁ, একটু সবাই চেষ্টা করো।